বাইরে থেকে ঘুরে আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদে আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কী রে, একা থাকতে ভয় করেনি তোর? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু আমরা দুজনে বেরিয়ে আসি। কোথাও না, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক। কী খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম গরম ভাত। আমরা দুজনেই ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রির হলো, ভাতও হয়ে গেল, ডিম সেদ্ধ বসিয়েছি। এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকে যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্য দিনে কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজেই মনে নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনও পর্যন্ত আমাকে কিছু বলেনি। তখন রাত 10টা। এই পর্যন্ত সময়টা বেশ নিরাপদেই কাটলো। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে গা ঘেঁষে এসে বসলো। এইবার সে আসবে, দেখ, নিশ্চয়ই আসবে। কে আসবে? অবনী চিৎকার করে বলে উঠল, ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ঠক করে একটা দেশলাইট জ্বালার শব্দ হলো। তারপরেই দেখা গেল টেবিলে বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বালালো এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি আবার মিলিয়ে গেল। আমরা দুজনে তো ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যে নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত বাতিটা তুলে নিল, নিজের দরজার কাছ পর্যন্ত এলো। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যাই দেখি। অবনী বলল, না, খেপেছিস? ও আমায় রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আয় বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমিও তোর সঙ্গে আছি, আয়। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজা খিল আপনা থেকে খুলে গেল। দরজা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচে ঘরের দরজার কাছে গেল। যে ঘরের অবনী লাইব্রেরিটা, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরের তালা দেয়া ছিল। তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা একটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারোর কোনো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কইছ না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমায় মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরী জোছনার মতন হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীরে নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের ওপরে রাখলো। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কী রকম যেন বিকৃত হয়ে যাচ্ছে।
ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বীভৎস এই দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপরে একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে ক্রমশ। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনও হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তুমি মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে আমি মুক্তি পাব। আমি যে আর আমার অস্তিত্ব এই পৃথিবীতে কোথাও একটু রেখে দিতে চাই না। কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার কোনো দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেয়ালে আমি ছবি হয়ে কিছুতেই টিকে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে কুচি কুচি করে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? অবনী বলল, হ্যাঁ, বছর 2 আগে তুলেছি। চুচুড়ায় হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটা চাইলেন, জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝি ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেছেন। তারপরেই বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলো কেন? বছর 2 আগে ছবি আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেবার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষার করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে নেগেটিভটা আমি পেলাম, কিন্তু ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলো পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগ কমলো। ভোরবেলায় চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতন হরিবাবুকে টাকা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এর পরেও অবনী বাড়িতে আমি 10 দিনের মতন ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব ও বাড়িতে আর কখনো হয়নি, এখনও না। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটিতে অবশ্যই ছোট্ট একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।